हेलो एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल स्टाडी इन बेंगली WBCS প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে আমাদের জিকের ওপরে যে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ হচ্ছিল আজকে তার মক টেস্ট নাম্বার 15। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে যে ভারতীয় সংবিধানের 340 নম্বর ধারা অনুযায়ী অনগ্রসর শ্রেণী, যেটাকে আমরা ব্যাকওয়ার্ড ক্লাসেস বলে থাকি, অবস্থা অনুসন্ধানের জন্য প্রথম কোন কমিশন বা কার সভাপতিত্বে গঠিত হয়েছিল। ঠিক আছে, অনুসন্ধানের জন্য প্রথম কমিশন কার সভাপতিত্বে গঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কাকা কালেলকর। ঠিক আছে, এনার সভাপতিত্বে অনগ্রসর বা ব্যাকওয়ার্ড ক্লাসদের অবস্থা অনুসন্ধানের জন্য কিন্তু 340 নম্বর ধারা অনুযায়ী প্রথম কি হয়েছিল, প্রথম কিন্তু কমিটি তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন। বিখ্যাত মগধ সম্রাট অজাতশত্রু কোন বৌদ্ধ সন্ন্যাসীর প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতির আয়োজন করেছিলেন? দেখো এখান থেকে কিন্তু দুটো জিনিস আমরা জানতে পারছি যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি, ঠিক আছে, প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল সেটা কার সময় হয়েছিল, সেটা কিন্তু অজাতশত্রু সময়ের হয়েছিল। ঠিক আছে, আর এই যে অজাতশত্রু ছিল এই অজাতশত্রু কার উপদেশে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জীবক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন যে কোনো বস্তুর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি মূলত কোন বিষয়ের ওপর নির্ভর করে না। সবার প্রথম তোমাদেরকে জানতে হবে এই এসকেপ ভেলোসিটি মানে কি। দেখো এসকেপ ভেলোসিটি মানে কিন্তু হচ্ছে যে গতিবেগে পৌঁছালে বা যে ভেলোসিটিতে পৌঁছালে আমরা পৃথিবীর এই অরবিটকে সম্পূর্ণ পার করে দিতে পারবো। আর এসকেপ ভেলোসিটির পরিমাণটা কত, মানে স্পিডটা কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি আমরা সেকেন্ডে এত কিলোমিটার যাওয়ার ক্ষমতা অর্জন করি তাহলে কিন্তু আমরা পৃথিবীর এই অরবিট থেকে বেরিয়ে যেতে পারবো। এটা কোন ক্ষেত্রে কাজে লাগে? এটা কিন্তু রকেটের উৎক্ষেপণে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। প্রশ্নটা করেছে কোনো বস্তুর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি মূলত কোন বিষয়ের উপর নির্ভর করে না। গ্রহের ভর, গ্রহের ব্যাসার্ধ, যে বস্তুকে উৎক্ষেপণ করা হচ্ছে তার ভর, নাকি মহাকর্ষীয় ধ্রুবক? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, যে বস্তুকে উৎক্ষেপণ করা হচ্ছে তার ভরের উপর কিন্তু নির্ভর করে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আমার একটু ঠান্ডা লেগেছে, একটু হয়তো তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করবে প্লিজ। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের বরাকর এবং দামোদর নদীর মিলনস্থলে নিচের কোন বিখ্যাত বাঁধটি অবস্থিত? তো দেখো বরাকর এবং দামোদর এই দুটি নদীর মিলিত প্রবাহের যে বাঁধটা আছে সেটা কী বাঁধ? সেটা কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে পাঞ্চেত বাঁধ। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাঞ্চেত বাঁধ। আচ্ছা, এই যে তিলপাড়া ব্যারেজ এটা কোথায় আছে? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা কোন জেলায় আছে আর এটা কোন নদীর ওপর আছে। এটা কিন্তু তোমাদের আমি কদিন আগে প্র্যাকটিস করিয়েছিলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক যখন দীর্ঘ মেয়াদে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক রেট বৃদ্ধি করে তখন দেশের বাজারে সাধারণ সুদের হারের কি পরিবর্তন হয়? দেখো এটা কিন্তু ইকোনমিক্সের প্রশ্ন। যারা আমার সাথে ক্লাসগুলো কন্টিনিউ করছো তারা কিন্তু জানো আমি কিন্তু এখানে পরীক্ষার অনুকরণে অর্থাৎ পিএসসির অনুকরণে কিন্তু সব রকম কোশ্চেন মিক্সড দেওয়ারই চেষ্টা করি। এখানে কিন্তু আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে, ইকোনমিক্স, আরও কিন্তু বিভিন্ন রকম বিষয়, সায়েন্সও কিন্তু আমাদের এখানে ইনক্লুড করা হয়। তো এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু ইকোনমিক্সের একটা প্রশ্ন। তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে অপশান বি। দেখো এক্ষেত্রে কিন্তু আমি এখানে লিখেও দিয়েছি হয়তো, হ্যাঁ এই যে দেখো ইকোনমিক্সের যে কোশ্চেনগুলো আছে সুদের হার কী হবে? সুদের হার কিন্তু বৃদ্ধি পাবে। এবার দেখো আরবিআই কিন্তু অনেক রকমের রেট চালু করে, তার ভেতরে একটা রেট কিন্তু হচ্ছে ব্যাংক রেট। ঠিক আছে, এই ব্যাংক রেটে কী করে? আরবিআই কিন্তু ব্যাংকগুলোকে ঋণ দেয়। আবার দেখবে একটা রেট আছে যেটা কিন্তু সবথেকে ফেমাস রেট, যেটাকে পলিসি রেটও বলা হয়, আবার হচ্ছে রেপো রেটও বলা হয়। ঠিক আছে, এটাও কিন্তু আরবিআই যে ব্যাংকগুলোকে সুদ দেওয়ার ক্ষেত্রে প্রদান করে। রেপো রেট কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর রেপো রেট নিয়ে একটা কমিটি, উর্জিত প্যাটেল কমিটি আছে, তারা কিন্তু তাদের রিপোর্ট পেশ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকে 6 নম্বর প্রশ্ন যে 1907 সালের বিখ্যাত সুরাট অধিবেশন যখন হয়েছিল, যখন কংগ্রেসের বিভাজন ঘটে, তখন সেই সাধারণ বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল? তো এক কথায় কিন্তু 1907 সালে যে সুরাট অধিবেশন হয়েছিল সেই সুরাট অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাসবিহারী ঘোষ। ঠিক আছে, রাসবিহারী ঘোষ কিন্তু এটার সভাপতিত্ব করেছিল। দাদাভাই নৌরোজি কিন্তু এর যে
আগের সেশনটা হয়েছিল কলকাতা সেশন 1906 সালে, এটা কিন্তু মানে সভাপতিত্ব করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় যেভাবে আসে সেই রকম লেন্দি সেরকম লেভেলেরই কিন্তু রাখার চেষ্টা করেছি। এটা সায়েন্সের একটা কোশ্চেন। মানবদেহের কোন হরমোনটি লোহিত রক্তকণিকা বা আরবিসি উৎপাদনে উদ্দীপিকা যোগায় এবং এটি মূলত বৃক্ক বা কিডনি থেকে খরিত হয়? ইনসুলিন, এরিথ্রোপয়েটিন, থাইরক্সিন, নাকি 4 নম্বর অপশানটা দেখো কি বলেছে অ্যাড্রিনালিন। তো সঠিক অ্যান্সার এটার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে ইরিথ্রোপয়েটিন যে হরমোনটা আছে এটাই কিন্তু আরবিসি তৈরি করতে কি করে, আরবিসি তৈরি করতে কিন্তু স্টিমুলাস যোগান দেয়। আচ্ছা, আরবিসি বা এই যে লোহিত রক্তকণিকা আছে এটা কোথা থেকে উৎপন্ন হয়? এটা কিন্তু বোন ম্যারো বা যে অস্থি মজ্জা থাকে সেই অস্থি মজ্জা থেকে কিন্তু উৎপন্ন হয়। এর গড় আয়ু কত? গড় আয়ু কিন্তু হচ্ছে 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখব। আবারও বলছি একটু ঠান্ডা লেগেছে, একটু হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, ভয়েসটা হয়তো একটু তোমাদেরকে আনকমফর্টেবল লাগতে পারে, তো একটু অ্যাডজাস্ট করবে। আচ্ছা, সংবিধানে বর্ণিত সংসদের অনাস্থা প্রস্তাব যেটাকে নন কনফিডেন্স মোশন বলে সেই সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? এই প্রস্তাব লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে আনা যায়। এটি কেবল লোকসভাতেই উত্থাপন করা যায় এবং এর জন্য সুনির্দিষ্ট কারণ প্রদর্শনের প্রয়োজন হয় না। এটি উত্থাপনের জন্য অন্তত 100 জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়, নাকি এটি কেবলমাত্র একক কোনো মন্ত্রীর বিরুদ্ধে জানা যায়? দেখো এই যে নো কনফিডেন্স মোশন আছে এটার কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু কেবলমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যায় এবং এর জন্য কিন্তু সুনির্দিষ্ট কারণ দর্শানোর প্রয়োজন হয় না। আর নন কনফিডেন্স মোশন বা নো কনফিডেন্স মোশন কিন্তু সবসময় বিপক্ষ পার্টি রুলিং পার্টির এগেনস্টে জারি করে, কিন্তু আলটিমেটলি কিন্তু নো কনফিডেন্স মোশন ফেলই হয়ে যায়, তার কারণ এরা কিন্তু মেজরিটি পায় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9তম প্রশ্ন, যে দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদ্দাবেতা নিচের কোন দুই পর্বতের মিলনস্থলে অবস্থিত? পূর্বঘাট এবং পশ্চিমঘাট, আন্নামালাই এবং পালানি, এলাচ পাহাড় নাকি নীলগিরি এবং হচ্ছে সাতপুরা এবং বিন্ধ্য পর্বতমালা। তো দেখো এখান থেকে কিন্তু শুরু হয় আমাদের ওয়েস্টার্ন ঘাট আর এখান থেকে কিন্তু আসে হচ্ছে ইস্টার্ন ঘাট। তো ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের যে মিলিত স্থান সেখানেই কিন্তু অর্থাৎ পূর্বঘাট আর পশ্চিম ঘাটের যে পর্বতমালার মিলিত স্থান সেখানেই কিন্তু নীলগিরি পর্বতের এই দোদাবেতা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকে 10তম প্রশ্ন, যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ইতিহাসে কোন সময়কালকে রোলিং প্ল্যান বা ঘূর্ণায়মান পরিকল্পনা বলা হয়? তো দেখো পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা এটা কিন্তু সবার প্রথম হয়েছিল 1951 থেকে 1956 পর্যন্ত, এটা কিন্তু প্রথম চলেছিল। তারপর কিন্তু 1956 থেকে 1961 পর্যন্ত চলেছিল দ্বিতীয়টা, 1961 থেকে 1966 পর্যন্ত চলেছিল। তারপরে কিন্তু কি এসেছিল? তারপরে কিন্তু প্ল্যান হলিডে এসেছিলো, এটা কিন্তু তোমাদেরকে আমি করিয়েছি, ঠিক আছে। তারপরে কিন্তু প্ল্যান হলিডে এসেছিলো যেটা কিন্তু তোমার হচ্ছে 2 বছর স্থায়ী ছিল। তারপর পরবর্তীকালে কিন্তু 4 আর 5 নম্বরের পরে একটা অবকাশ এসেছিলো বা একটা তোমার হচ্ছে একটা গ্যাপ এসেছিলো, সেখানে কিন্তু এই রোলিং যে প্ল্যান ছিল সেটাকে কার্যকর করা হয়েছিল। তো এটা কিন্তু 1978 এবং 80 2 বছরের কিন্তু এই প্ল্যানটা ছিল রোলিং প্ল্যান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে শিবাজির আমলে স্বদেশমুখী নামক অতিরিক্ত করটি প্রতিবেশী রাজ্যগুলির ওপরে কেন ধার্য করা হতো? ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের জন্য, মারাঠাদের বংশানুক্রমিক প্রধান বা স্বদেশমুখ হিসেবে নিজেকে দাবি করার জন্য, নতুন সৈন্যদলের খরচ যোগাতে, নাকি হচ্ছে কেবলমাত্র মুসলিম প্রজাদের ওপর নিরাপত্তা কর বসাতে? দেখো 2 রকমের কিন্তু কর সিস্টেম ছিল, একটা হচ্ছে স্বদেশমুখী আর একটা হচ্ছে চৌথ সম্পর্কে তোমাদের আগেও বলেছি। জমির 1/4 যেটাকে আমরা 25% কিন্তু ট্যাক্স নিতে হতো সেটা। আর এই যে স্বদেশমুখী আছে এটা কিন্তু মারাঠাদের বংশানুক্রমিক প্রধান বা স্বদেশমুখ হিসেবে নিজেকে দাবি করার জন্য শিবাজি দ্বারা চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে রান্নার গ্যাস সিলিন্ডারে উচ্চ চাপে তরল অবস্থায় রাখা বিউটেন এবং প্রোপেন গ্যাস যখন বাইরে আসে তখন তা দ্রুত গ্যাসকে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া সিলিন্ডারের তাপমাত্রা কেমন হয়? দ্রুত বৃদ্ধি পায়, সামান্য হ্রাস বা ঠান্ডা অনুভূত হয়, অপরিবর্তিত থাকে, নাকি প্রথমে বাড়ে এবং পরে কমে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, সামান্য হ্রাস পায় বা ঠান্ডা অনুভূত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 13তম প্রশ্ন, যে হাইকোর্টের কোনো প্রধান বিচারপতিকে তার পদ থেকে অপসারণ করতে গেলে সংসদের কোন কক্ষে প্রস্তাব পেশ করতে হবে?
কেবলমাত্র লোকসভায়, কেবল রাজ্যসভাতে, নাকি সংসদের উভয় কক্ষে আলাদাভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতায়, নাকি সংসদের সাধারণ যৌথ অধিবেশনে? তো এটার সঠিক অ্যান্সার কী হবে? এটার সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জাজদের অপসারণের ক্ষেত্রে কিন্তু সংসদের উভয় কক্ষেই আলাদাভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজকে 14তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যটির ক্ষেত্রফল বা আয়তনের বিচারে দেশের বৃহত্তম রাজ্য কিন্তু জনসংখ্যার বিচারে চতুর্থ স্থান অধিকার করেছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো আয়তনের দিক থেকে বলে দিয়েছে মানে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। কিন্তু এক্ষেত্রে একটা জিনিসও মনে রাখতে হবে যে জনসংখ্যার দিক থেকে কিন্তু এরা কত নম্বর স্থানে অবস্থান করছে? জনসংখ্যার দিক থেকে কিন্তু এটা 4 নম্বর স্থানে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 15তম প্রশ্ন, ঠিক আছে, আজকের এটা 15তম প্রশ্ন, যে ভারতের কোনো বাণিজ্যিক ব্যাংক যখন আর্থিক সংকটে পড়ে তখন শেষ আশ্রয়স্থল বা লেন্ডার অব দি লাস্ট রিসর্ট হিসেবে কাকে ঋণ প্রদান করে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কে তাকে ঋণ প্রদান করে? ঠিক আছে, যখন এরা কোনো রকম ঋণের প্রয়োজন হয়, সংকটে পড়ে, তখন লাস্টে কে ঋণ প্রদান করে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাংক, কেন্দ্রীয় অর্থমন্ত্রক, নাকি বিশ্ব ব্যাংক? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? যেহেতু ব্যাংকগুলো কিন্তু আরবিআইয়ের সাথে কানেক্টেড থাকে, তো আরবিআই কিন্তু একদম লাস্ট কী করে? আরবিআই কিন্তু একদম লাস্ট ঋণগুলো প্রদান করে থাকে। আরবিআই কত সালে গঠিত হয়েছিল? 1935 সালে ইয়াং হিল্টন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল এবং 1949 সালে কিন্তু এটাকে জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, যে বাংলার পাল বংশের কোন বিখ্যাত রাজা বৌদ্ধদের জন্য বিখ্যাত সোমপুর মহাবিহার এবং সোমপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিল? গোপাল, ধর্মপাল, দেবপাল, নাকি মহিপাল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধর্মপাল। আচ্ছা, ধর্মপালের জন্য কিন্তু যে অদন্তপুরী মহাবিহার, এটাও কিন্তু ধর্মপাল বানিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 17তম প্রশ্ন, যে ঘরের সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এমন একটি অধাতুর নাম? তো দেখো তরল অবস্থায় থাকে ধাতু আমরা প্রত্যেকেই জানি, সেটা কিন্তু হচ্ছে পারদ। কিন্তু তরল অবস্থায় থাকা যে অধাতু, তার নাম কি হয়ে যাবে? তার নাম কিন্তু হয়ে যাবে ব্রোমিন। ঠিক আছে, এটা কিন্তু একটা অধাতু আর এটা কিন্তু লাল রঙের হয়ে যায় অনেক সময়, কিন্তু লাল এই যে কালারটা, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 18তম প্রশ্ন, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার আর্থিক স্বনির্ভরতার জন্য রাজ্য সরকার ও পঞ্চায়েতের মধ্যে কর বন্টনের সুপারিশ করে কোন সংস্থা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজ্য অর্থ কমিশন, বা এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয়ে থাকে স্টেট ফিনান্স কমিশন। ঠিক আছে, স্টেট ফিনান্স কমিশন এটাই কিন্তু কি করে? এটাই কিন্তু দুটোর মধ্যে লিঙ্ক করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলে মূলত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্য দেখতে পাওয়া যায়? তো এটা আমরা প্রত্যেকে জানি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ম্যানগ্রোভ, কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো দেখো কত নম্বর অপশানে কিন্তু এটা আছে, এটা কিন্তু যে অপশান সি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ম্যানগ্রোভকে কি বলে? ম্যানগ্রোভকে কিন্তু বলা হয়ে থাকে লবণাম্বু উদ্ভিদ, আর এটারই কিন্তু আর একটা নাম হচ্ছে হ্যালোফাইট। ঠিক আছে, লবণাম্বু উদ্ভিদকে কিন্তু হ্যালোফাইটও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, যে ভারতের ট্যাক্স স্ট্রাকচারকে স্ট্যাগফ্লেশন বলতে যে ট্যাক্স স্ট্রাকচার আছে সেখানে স্ট্যাগফ্লেশন বলতে কোন ধরনের অর্থনীতি বিশেষ পরিস্থিতিকে বোঝায়? তো দেখো স্ট্যাগফ্লেশন মানে কি? স্ট্যাগফ্লেশন মানে কিন্তু হচ্ছে হাই মুদ্রাস্ফীতি, মানে উচ্চ মুদ্রাস্ফীতি, হাই ইনফ্লেশন, ধীর অর্থনৈতিক বৃদ্ধি যেখানে কিন্তু ইকোনমি একদম বৃদ্ধি পায় না, আর উচ্চ বেকারত্ব, অর্থাৎ যেখানে কিন্তু যে আনএমপ্লয়মেন্ট যে রেট থাকে সেটা কিন্তু অনেক বেশি থাকে। এই তিনটে কন্ডিশন যখন একসাথে চলে আসে তখন কিন্তু সেটাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, মহাত্মা গান্ধী 1924 সালে কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে প্রথম এবং শেষবারের মতো সভাপতিত্ব করেছিল? দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা অধিবেশনেই কিন্তু গান্ধীজি সভাপতিত্ব করেছিল, সেটা কিন্তু হচ্ছে 1924 সালের যে বেলগাঁও অধিবেশন হয়েছিল কর্ণাটকে, সেখানে কিন্তু এইটা করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বেলগাঁও অধিবেশন, একমাত্র অধিবেশন যেখানে কিন্তু তিনি কী করেছিলেন? যেখানে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। আচ্ছা, হরিপুরি অধিবেশনে কে ছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল। কানপুর অধিবেশন যেটা কত সালে হয়েছিল? 1925 সালে হয়েছিল, সেখানে কিন্তু
সরোজিনী নাইডু ছিলেন। এবং লাহোর অধিবেশন 1929, যেটা কিন্তু খুবই ফেমাস, যেখানে কে ছিল, যেখানে কিন্তু ছিল জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে সাবান দিয়ে জামা কাপড় কাচার সময় জল যদি খড় জল বা হার্ড হয়, বা জলের মধ্যে যদি হার্ডনেস থাকে, তবে ফেনা কম হওয়ার মূল রাসায়নিক কারণটি কি? এটা কিন্তু সায়েন্স থেকে একটা কোশ্চেন, তোমরা কিন্তু ঠিক এরকম কনসেপচুয়াল কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে দেখতে পাবে। জলে অক্সিজেনের ঘাটতি থাকে, সাবান জলের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় অধক্ষেপ তৈরি করে, সাবানের ক্ষার ধর্ম নষ্ট হয়ে যায়, নাকি জলের ঘনত্ব খুব কম থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি। সাধারণত জলের যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণের সাথে বিক্রিয়া করে দ্রবণীয় অধক্ষেপ তৈরি করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম প্রশ্ন কি বলেছে, ভারতের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তার পদত্যাগপত্র কার উদ্দেশ্যে পেশ করেন? তো রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি তার যে পদত্যাগপত্র থাকে সেই পদত্যাগপত্র কার কাছে জমা দেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যিনি উপরাষ্ট্রপতি থাকেন সেই উপরাষ্ট্রপতির কাছে কিন্তু তিনি তার পদত্যাগপত্র জমা দেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে ভারতের কোন অববাহিকা বা অঞ্চলটি কয়লা উৎপাদনের জন্য সবথেকে প্রাচীন এবং দেশের বৃহত্তম গন্ডওয়ানা কয়লা ক্ষেত্র হিসেবে পরিচিত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর যে নদ উপত্যকা আছে, এখানেই কিন্তু ভারতের সবথেকে বেশি কী পাওয়া যায়? ভারতের সবথেকে বেশি কিন্তু উৎকৃষ্ট মানের কয়লা এখানে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম প্রশ্ন, ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড সংস্থা কোনটি ছিল, যা 1963 সালে ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংকের যৌথ উদ্যোগে আনা হয়েছিল? কি বলেছে এটা? যে LIC মিউচুয়াল ফান্ড, তারপরে হচ্ছে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বা UTI, তারপরে কি বলেছে? তারপরে বলেছে SBI মিউচুয়াল ফান্ড, নাকি হচ্ছে HDFC ফান্ড? তো সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, যেটা কিন্তু আমরা বলে থাকি UTI, যেটাকে বলা হয় ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। এটাই কিন্তু ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড ছিল। এখন তো জানো যে প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু মিউচুয়াল ফান্ড আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক অশোকের দুটি শিলাস্তম্ভ ভারতের কোন কোন স্থান থেকে দিল্লিতে নিয়ে এসেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে খিজরাবাদ, যেটাকে টোপরা বলা হয়, আর মিরট, এখান থেকে কিন্তু কোথায় নিয়ে এসেছিল? এখান থেকে কিন্তু দিল্লিতে নিয়ে এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে তেজস্ক্রিয়তা পরিমাপের আন্তর্জাতিক SI একক কী? তো তেজস্ক্রিয়তার কিন্তু দুটো একক আছে। CGS একক কোনটা? CGS একক কিন্তু হচ্ছে 20, আর বেকারেল কি? বেকারেল কিন্তু হচ্ছে SI ইউনিট। এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন, আজকের 28তম প্রশ্নটা কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন পার্ট বা অংশে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রশাসনিক আইন বিভাগীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে? তো রাজ্য এবং কেন্দ্রের ভেতরে যে সম্পর্ক, সেটা নিয়ে কত নাম্বার পার্টে আলোচনা করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পার্ট 11, ঠিক আছে, এখানেই কিন্তু আলোচনা করা হয়েছে। পার্ট 9 কি আছে? পার্ট 9 কিন্তু কোঅপারেটিভ সোসাইটি, তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতি রাজ সম্পর্কে আছে। আচ্ছা, পার্ট যে দেখো এখানে 11 আছে, পার্ট 11তেই কিন্তু এই সেন্ট্রাল স্টেট যে রিলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিলেশন, সেটার কথা কিন্তু উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব, যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ওপর দিয়ে প্রবাহিত কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থান কোন বিখ্যাত জলধারা বা সেচ প্রকল্প গড়ে উঠেছে? তিলপাড়া ব্যারেজ, মুকুটমণিপুর বাঁধ, দুর্গাপুর ব্যারেজ, নাকি ফারাক্কা ব্যারেজ? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, মুকুটমণিপুর বাঁধ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের আর্থিক নীতি বা ফিসকাল পলিসি তৈরিতে প্রধান দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা সেন্ট্রাল কিন্তু ফিনান্স কমিশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 31তম প্রশ্ন, যে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে ফৈজি এবং আব্দুল ফজল মূলত কোন বিখ্যাত রাজকীয় পরিষদের জন্য নবরত্নের অন্তর্ভুক্ত ছিল? সামরিক মন্ত্রক, সাহিত্য এবং অনুবাদ দপ্তর, রাজস্ব আদায়কারী, নাকি বিচার বিভাগ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাহিত্য এবং অনুবাদ দপ্তর, ঠিক আছে। আবুল ফজলের ভাই কিন্তু ছিল ফৌজি। আচ্ছা, এখানে দেখো কি আছে, রাজস্ব আদায়কারীকে কি বলা হতো? রাজস্ব আদায়কারীকে কিন্তু বলা হতো টোডরমল। দেখো এই অনুবাদ দপ্তরে কিন্তু আর একজনও ছিল, সেটা কিন্তু হচ্ছে আব্দুল রহিম খানে খানা, ঠিক আছে। আব্দুল রহিম যে খানি খানা ছিল, ইনি কিন্তু যে বৈরাম খান, সেই বৈরাম খানের ছেলে ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম প্রশ্ন, গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য চালকের আসনে যে রেয়ার ভিউ
মিরার ব্যবহার করা হয় সেটি আসলে কোন দর্পণ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তল দর্পণ, যাতে প্রথমের মানে পেছনের পুরো জিনিসটাকে আমরা এইটুকু ছোট্ট একটা জিনিসের মধ্যে দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন, যে ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন যার বিরুদ্ধে লোকসভায় প্রথম পদচ্যুতির প্রস্তাব বা রিমুভাল মোশন আনা হয়েছিল? এম.এ. আয়েঙ্গার, গণেশ বাসুদেব মাভলঙ্কার, হুকুম সিং, নাকি হচ্ছে কে এস হেগড়ে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জি.ভি. মাভলঙ্কারের বিরুদ্ধে কিন্তু প্রথম এইটা আনা হয়েছিল। ইনি কিন্তু ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম প্রশ্ন, যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা কোন দুটি নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী উড়িষ্যা অঞ্চলে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহানন্দা এবং গোদাবরী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম প্রশ্ন, যে ভারতের ব্যাংকিং ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার্থে প্রবর্তিত চেক ট্রাঙ্কেশন সিস্টেম বা সিটিএসের মূলত কাজ কি? চেক সই না থাকা সত্ত্বেও টাকা দেওয়া, তারপর হচ্ছে চেকের ভৌত চলাচল বন্ধ করে ইলেকট্রনিক ছবির মাধ্যমে দ্রুত ক্লিয়ার করা, চেক বইয়ের পাতার সংখ্যা বৃদ্ধি করা, নাকি হচ্ছে চেক জালিয়াতি সম্পূর্ণ বন্ধ করা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চেকের ভৌত চলাচল বন্ধ করে, অর্থাৎ ফিজিক্যালি না হয়ে ইলেকট্রনিক ছবির মাধ্যমে কিন্তু দ্রুত চেকটাকে ক্লিয়ার করা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম প্রশ্ন, যে 1940 সালে আগস্ট প্রস্তাব বা আগস্ট অফার ভারতের কোন ভাইসরয় ঘোষণা করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, এটা এখানে প্রিন্টিং মিস্টেক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড লিনলিথগো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 37তম প্রশ্ন, যে উদ্ভিদের কোন হরমোনটি ফলের পরিপক্কতা বা ফল পাকাতে সাহায্য করে, যা একটি গ্যাসীয় হরমোন? তো গ্যাস যেটা হরমোনের মতো কাজ করে সেটা কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ইথিলিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে নিজের দেওয়া রায় পুনর্মূল্যায়ন বা জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতার কথা উল্লেখ আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 132, 137, 141, নাকি 143? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 137 নম্বর ধারা অনুযায়ী কিন্তু নিজের যে জাজমেন্ট থাকে সেটাকে কিন্তু রিভিউ করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আছে 39তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পূর্ব দিকের অংশ ভৌগোলিক পরিভাষায় কী নামে পরিচিত? তো দেখো এটা কিন্তু আগেও বলে দিয়েছিলাম, তিস্তার দুটো অংশ, একটা পশ্চিম অংশকে কি বলে? পশ্চিম অংশকে তরাই বলে, আর পূর্ব অংশকে কিন্তু ডুয়ার্স বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ডুয়ার্স। আজকে লাস্ট প্রশ্ন কি বলছে, যে লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে ব্রিটিশরা সর্বপ্রথম কোন দেশীয় রাজ্যটিকে গ্রাস করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সাতরা। ঠিক আছে, এটাকে কিন্তু প্রথম গ্রাস করেছিল। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আজকে গলাটা একটু খারাপ, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো হয়তো ভয়েসে। তো আশা করি পরের ভিডিওতে এটা ঠিক হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।